ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। প্রথমেই আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, নিশান্দারা ফখরুদ্দিন ইসলাম কলেজ রাষ্ট্রবিজ্ঞান সহকারী অধ্যাপক। প্রিয় শিক্ষার্থী, দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ, তো তোমাদের একই অবস্থা। আজকে আমি পরিণতি সুশাসন প্রথম পত্র থেকে আলোচনায় যেতে চাই। তোমরা খাতা কলম নিয়ে চেয়ার টেবিলে বসে যাও। খাতা খুলো, কলম ধরো। আমি আজকের আলোচনা বিষয় হলো রাষ্ট্র সমাজ। রাষ্ট্র কি, সমাজ কি, রাষ্ট্র ও সরকার কাকে বলে, রাষ্ট্রের ক্রমবিকাশটা কীভাবে ঘটলো আজকে, সেটা আমি সঠিক আলোচনা করতে চাচ্ছি। আর রাষ্ট্রের মতবাদ কোনটি, সঠিক মতবাদ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি রাষ্ট্র সমাজ কি, প্রথমে এই কথাটাই বলতে চাই যে রাষ্ট্র কি। রাষ্ট্র একটি রাজনৈতিক সংগঠন বা প্রতিষ্ঠান। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র মানবীয় গুণাবলী বিকাশে এবং মানুষ তার বিভিন্নমুখী চাহিদা পূরণের কেন্দ্র। সে রাষ্ট্র যার একটি সরকার, রাষ্ট্র বলতে যার একটি সরকার, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি রয়েছে ও সার্বভৌম ক্ষমতা রয়েছে, তাকে রাষ্ট্র বলে। তাহলে এক নম্বর হল সরকার, জনসমষ্টি, সমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌম ক্ষমতা রয়েছে, তখন তাকে রাষ্ট্র বলে। আর এই রাষ্ট্র মানুষের মানবিক গুণগুলি বিকাশ করতে সক্ষম। সমাজ কি? আমরা সংঘবদ্ধ হয়ে যে স্থানে সকলের সঙ্গে মিলেমিশে বসবাস করি, তখন তাকে সমাজ বলে। একটি সমাজে আছে কান্না, হাসি, দুঃখ, ব্যথা, আনন্দ, সব কিছু ভাগাভাগি করে নিয়ে যখনই আমরা একটি স্থানে বসবাস করব, সেটা হবে সমাজ। সমাজের কোনো সীমা রাখা নেই। রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে, সরকার আছে, জনসমষ্টি আছে, সার্বভৌম ক্ষমতা আছে, কিন্তু সমাজের ক্ষমতাটা এত ব্যাপক যে এর কোনো ভূখণ্ড নেই। গোটা বিশ্বব্যাপী, গোটা দেশব্যাপী সমাজ। তাহলে কি সমাজের কোনো সীমা নেই। রাষ্ট্রের একটা সীমা আছে, বাউন্ডারি আছে। তোমার বাড়ির যেমন একটা বাউন্ডারি, নির্দিষ্ট গতি আছে, কিন্তু সমাজের কোনো বাউন্ডারি বা সীমা নেই। এটা গোটা বিশ্বব্যাপী। তুমি যেখান থেকে অবস্থান করছো সেখান থেকে প্রতিটি স্তরেই এক একটি সমাজ। তুমি যখন ওই ছাত্রছাত্রী আজকে ঘরে আসো, বসে প্রতিষ্ঠানে ক্লাসে আসবা, তখন ছাত্র সমাজ। তুমি কিন্তু একা একা ছাত্র। যখন তুমি 10-20 জন, 30-40 জন মিলে একটা ক্লাস করবে, তখন হবে ছাত্র সমাজ। এইরকম তুমি বাজারে গেলে বা তুমি আত্মীয় স্বজনের বাড়ি গেলে, সেখানকার যে পরিবেশ, সেখান সঙ্গে তোমার মিলে চলতে হবে। এর নাম হলো সমাজ। এই ইতিহাস, রাষ্ট্র ও সমাজ কি আমি বুঝতে পেরেছি। ছোট্ট কথা মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায় যে সমাজের সীমা রাখা নির্দিষ্ট নেই। বিশ্বব্যাপী সমাজ, যে স্থানে যে জায়গায় সেখানকার নিয়মকানুন মেনেই তোমাকে চলতে হবে, সেটার নাম সমাজ। আর রাষ্ট্রের একটা নির্দিষ্ট, যেমন বাংলাদেশ এত বড় মাইল এলাকা জুড়ে একটি রাষ্ট্র, এর নাম হলো বাংলাদেশ। এরকম বহির্বিশ্বে যত রাষ্ট্র রয়েছে তার একটি গতি, সীমানা রয়েছে, ভূখণ্ড আছে, এর নাম হলো রাষ্ট্র। সুন্দর একটা সঙ্গে আরেকটা হলো রাষ্ট্র ও সরকার কি। প্রথমেই আমি বলেছি রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র একটি কি স্থায়ী প্রতিষ্ঠান। রাষ্ট্র কি স্থায়ী প্রতিষ্ঠান, আর সরকার অস্থায়ী প্রতিষ্ঠান। এখন আসো, রাষ্ট্র কি? ওই একই কথা। যার একটি ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌম রয়েছে, তাকে রাষ্ট্র বলে। আর সরকার যে যখন একদল লোক বা কতিপয় লোক
দেশের আইন শাসন বিচার বিভিন্ন কার্যে পরিচালনা নিয়োজিত, তখন তাকে সরকার বলে। অ্যাজ এ এক্সাম্পল বলা যায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। বাংলাদেশে আওয়ামী লীগ রাজনৈতিক দলটা কি করছে? এক দল লোক। আওয়ামী লীগ দেশের আইন শাসন বিচার বিভাগের কাজে নিয়োজিত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের শাসনকার্য পরিচালনার কাজে নিয়োজিত, তখন তাকে সরকার বলা। এখন ধরো আওয়ামী লীগও নেই, বিএনপি নেই, তাহলে সরকারটা কি? এখন শুরু হচ্ছে সরকার বলতে আমরা তাকে বুঝি যার যখন একদল লোক বা কিছু সংখ্যক লোক দেশের আইন শাসন বিচার ও বিভিন্ন জনহিতকর কার্যাবলীর কাজে নিয়োজিত থাকে, তখন তাকে সরকার বলে। আর রাষ্ট্র ওই একদল লোক যখন রাষ্ট্রের বিভিন্ন কাঠামো পরিচালনার কাজে নিয়োজিত, তাহলে সরকার যে আজকে বিভিন্ন দেশের যে সরকার, যেমন আমেরিকায় জো বাইডেন সরকার হয়েছে একটা দল থেকে, ঠিক না? কোন দল? ওখানে দুটি বৃহৎ দল, একটা হলো রিপাবলিকান আর একটা ডেমোক্রেটিক দল থেকে উনি নির্বাচিত হয়েছেন। তাই ওনার একদল লোক, কিছু সংখ্যক লোক যখন কোনো রাষ্ট্রের আইন শাসন ও যাবতীয় প্রশাসনিক কাজে নিয়োজিত থাকেন, তখন তাকে সরকার। তাহলে রাষ্ট্রেরই আইন শাসন বিচার কার্য পরিচালনায় নিয়োজিত থাকে। তাহলে রাষ্ট্র ও সরকার কি আমি বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী? আমি আবার বলছি, রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান। আর এই স্থায়ী প্রতিষ্ঠান যখন নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, জনশক্তি থাকবে, সরকার থাকবে, সার্বভৌম ক্ষমতা থাকবে, তখন তাকে রাষ্ট্র বলে। আর সরকারটা কি? যখন এক দল বা কিছু সংখ্যক লোক দেশের আইন শাসন বিচার বিভাগীয় ও জনহিতকর কাজে নিয়োজিত থাকবে, তখন তাকে সরকার বলে। আমি বুঝতে পারছি শিক্ষার্থী? 3 নম্বর শর্ত হলো রাষ্ট্রের ক্রমবিকাশ। এই যে রাষ্ট্র একটি মানবীয় রাজনৈতিক এবং স্থায়ী প্রতিষ্ঠান, এই রাষ্ট্রীয় মানবীয় স্থায়ী প্রতিষ্ঠানটা কিভাবে বিকাশ ঘটছে? প্রাচীনকালে সৃষ্টির পূর্বে রাষ্ট্র বলতে কোনো কিছুই ছিল না। রাষ্ট্র বলতে কোনো কিছু ছিল না। মানুষ তখন কি করছে? বিভিন্ন গোত্রে গোত্রে সংঘবদ্ধ হয়ে বসবাস করত। সেই সময় তোমার জ্যাকুয়েস রুসো, তারপরে তোমার লর্ড অ্যাক্টন, এরা চিন্তা করেছেন যে একসময় যে জনসংখ্যা বৃদ্ধি করতে 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 একটা বিশাল আকারে সৃষ্টি হবে, আর এই বিশাল জনসমষ্টিকে পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন প্রয়োজন। সেই জন্য রুসো তার বিখ্যাত সোশিয়াল কন্ট্রাক্টের মধ্যে বলেছেন যে সামাজিক চুক্তি মতবাদ, মানুষ নিজেদের মধ্যে সংঘবদ্ধ হয়ে, ভালো করে বোঝার চেষ্টা করো, মানুষ নিজেদের মধ্যে সমাজে তো আমরা সবাই সংঘবদ্ধ জীব, আমরা যে যে সমাজে যেখানে বাস করি সেটা তো তার সমাজ, তাই না? তাহলে এক এক সমাজে মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করে চুক্তিবদ্ধ হয়ে একজন নেতা বা নেত্রী কি করে? নির্বাচিত করে। উক্ত নেতা নেত্রীর দ্বারাই ওই সমাজ, যে সমাজে আমরা বসবাস করি, তিনি পরিচালনা করেন। তাহলে মানুষ চুক্তিবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে নেতা নির্বাচন করে উক্ত নেতার দ্বারা পরিচালনা হওয়ার নাম হলো সামাজিক চুক্তি মতবাদ। আর রাষ্ট্রের ক্রমবিকাশটা হলো এই মানুষ সৃষ্টির পর থেকে বৃদ্ধি পাওয়ায় এত বিস্তৃতি লাভ করে এই বিশাল জনসমষ্টিকে পরিচালনার জন্য সুসম্পন্নভাবে সুনির্দিষ্টভাবে পরিচালনার জন্য একটি আইন কানুনের প্রয়োজন। আর আইন কানুন পরিচালনার জন্য যে সকল শিক্ষিত বা চালাক বুদ্ধিমান সম্পন্ন মানুষ যখন এই নেতৃত্বে থাকবে, তখন তাকে এইভাবে রাষ্ট্রের কোনো বিকাশ করছে। যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, এইগুলা বিকাশ করছে। আমরা প্রথমে পরিবার সৃষ্টি জন্ম নিলাম, তারপরে সমাজে, তারপরে আমরা একটা রাষ্ট্রের বিকাশ পরিচালনা করছি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় চলাফেরা করছি। এর নাম হলো রাষ্ট্রের ক্রমবিকাশ। আর এই ক্রমবিকাশটা কিভাবে করছে? অনেক প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রের ক্রমবিকাশের সংজ্ঞা দিয়েছেন। কে বলেছেন? রাষ্ট্র ঐশিকতন্ত্র মতবাদ, তারপরে সামাজিক চুক্তি মতবাদ, তার ক্রমবিবর্তনমূলক মতবাদ, তারপরে শক্তিমূলক মতবাদ ইত্যাদি। কেউ কেউ বলছেন যে রাষ্ট্র শক্তি প্রয়োগের দ্বারা সৃষ্টি হয়েছে, যারা বৃহৎ রাষ্ট্র
গরিব রাষ্ট্র গরিব রাষ্ট্রকে রাতের অন্ধকারে আক্রমণ করে রাষ্ট্র বিস্তৃতি লাভ করেছে। আবার কেউ বলছে না, একমাত্র বিধাতাই আমাদের সৃষ্টিদায়ক, সুতরাং আল্লাহর হুকুমেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। আবার কেউ কেউ বলছে যে না, মানুষ চুক্তিবদ্ধ, পরস্পর চুক্তিবদ্ধ হয়ে এক এক গোত্রের এক এক গোত্র থেকে সংঘবদ্ধ হয়ে বিস্তৃত লাভ করে এইভাবে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। কিন্তু আবার কেউ কেউ বলছেন না, রাষ্ট্র সৃষ্টির সঠিক মতবাদ হচ্ছে ক্রমবিবর্তনমূলক মতবাদ, অর্থাৎ রাষ্ট্রের কয়েকটি সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হয়। সেটা আমি যাবো। এই যে রাষ্ট্রের সঠিক মতবাদ কোনটি, 4 নম্বর শব্দ এখানে আসবে ক্রমবিবর্তনমূলক মতবাদ। ক্রমবিবর্তনমূলক মতবাদটা কি? যে রক্তের সম্পর্ক, মানুষ রাষ্ট্রের সৃষ্টি হয়েছে মানুষের মতো, মানুষেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেটাই হোক একটা রাষ্ট্রে, যেমন বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, এভাবে বাংলাদেশ সৃষ্টি ক্রমবিবর্তন, রক্তের সম্পর্কের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তারপরে হলো যে পরস্পর চুক্তিবদ্ধের মাধ্যমে, যেমন বহির্বিশ্বের মানুষেরা আমাদের দেশে বিভিন্ন এনজিও, তারপরে ব্যবসা বাণিজ্যের জন্য 1 বছর 2 বছর 10 বছর 20 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়। এই চুক্তিবদ্ধের মাধ্যমে রাষ্ট্রের তারা আমাদের রাষ্ট্রে আসে বসার জন্য। রোহিঙ্গারা আসছে আমাদের দেশে, আর যাচ্ছে না, তাহলে কি আমাদের দেশের খানাপিনা আলো বাতাস তারা ভোগ করছে। তারা রোহিঙ্গা আমাদের দেশে একটি সম্প্রদায় হিসেবে গণ্য হতে চলেছে, যদিও তাদেরকে আমরা তাদের স্ব দেশে পাঠানোর চেষ্টা করছে বর্তমান সরকার, কিন্তু আদৌ পারবে কিনা সে বিষয়ে আমি যাবো না। এইভাবে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। যুদ্ধ বিদ্রোহ, যুদ্ধ বিদ্রোহের দ্বারা একটি সবল রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে প্রতিহত করে রাষ্ট্রের বিস্তৃতি লাভ করছে। এইভাবে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আমার আলোচনার শেষ প্রান্তে আমি আবার একটু বলতে চাই, তোমরা কোনটি রাষ্ট্র ও সমাজ অধ্যায়টা বের করবো। এখানে রাষ্ট্র সমাজ কি বিষয়ে আলোচনা করলাম। 2 নম্বরটা হলো যে রাষ্ট্রের সরকারটা কি, সেটাও আলোচনা করেছি। 3 এবং 4, তাহলে রাষ্ট্র কি? যার একটি ভূখণ্ড, সরকার, জনসমষ্টি, সার্বভৌম ক্ষমতা রয়েছে, তাকে রাষ্ট্র। আর সমাজ হচ্ছে সমাজের সীমারেখানে সমাজটা গোটা বিশ্বব্যাপী, অর্থাৎ তুমি যেখানে বসবাস করছো সেখান থেকে শুরু করে যে জায়গায় যাবে সেটাই তার সমাজ। আবার সরকার কি? সরকার রাষ্ট্রের একটি উপাদান। রাষ্ট্রের একটি উপাদান হলো সরকার, যখন একদল লোক বা কিছু সংখ্যক, এটাই তোমরা বাসায় দেখবা। আর বাড়ির কাজটা লিখে নেও। বাড়ি তোমরা এই প্রশ্নের উপর একটা প্রশ্ন দেবো, 4টা মিলে একটা প্রশ্ন, সেটা হলো 1 নম্বর বাড়ির কাজ। শেষ করে দেবো বাড়ির কাজ, 1 নম্বর প্রশ্ন। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদটি ব্যাখ্যা করো, এটাই তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রয়োজন ছাড়া বাইরে থেকে বাড়াবে না। পড়াশোনার প্রতি মনোযোগ দাও। সামনে সম্ভবত ফেব্রুয়ারি 14-15 তারিখের মধ্যে তোমাদের প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে, সুতরাং তখন দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো লাগবে তোমাদেরকেও। আমাদের অনেক প্রচুর দিন, প্রায় 1 বছরের মতো হয়ে চলছে তোমাদের সঙ্গে সাক্ষাৎ নেই, সাক্ষাতে কথা হবে। ভালো থাকো। আর এই বাড়ির কাজটা লিখে নিই।